চারিদিকে বয়ে চলেছে এক গরম হাওয়া, যেখানে বলা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথাবার্তা। কেউ কেউ বলছেন যারা পুরনো লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতেন তারা হয়তো আর সবাই পাবেন না। আবার অনেকে বলছেন যে হয়তো ফর্ম ফিল আপ করতে হবে নতুনভাবে। তো পুরো বিষয়টা আজকে আমরা দেখব, এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের নতুনভাবে ফর্ম ফিল আপ এটা কাদের করতে হবে এবং কারা কারা এই যে বেনিফিট সেটা পাবেন এবং কারা কারা পাবেন না। একটা বিষয় বলে রাখি, গতকাল সন্ধ্যের দিকেই আমরা একটা আপডেট পেয়েছিলাম। 11 পাতার একটা কিন্তু ফর্ম বেরিয়েছে, যেটা বলতে পারেন যে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের একদম অফিসিয়ালি কিন্তু ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে। গতকাল সাংবাদিক বৈঠকে সেটাই কিন্তু প্রকাশ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। এবং এরপর থেকে একাধিক কিন্তু প্রশ্ন উঠে আসছে যে ফ্যামিলি লেভেল যে ডাটা বলা হচ্ছে, ফ্যামিলি লেভেল ডাটা বলতে কি আপনাদের বা তোমাদের ফ্যামিলিতে যে যে বিলং করে তাদের ডকুমেন্ট, তাদের হচ্ছে গিয়ে পুরো ডিটেল, যেমন তার অ্যাকাউন্ট নাম্বার, সে কী করে, সে মেল না ফিমেল, সে বর্তমানে কোথায় কাজ করছে না সে পড়াশোনা করছে, সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা, যে ফর্ম তো শুরু হয়ে গেছে কিন্তু জমাটা দেবো কোথায়, একটা বড় প্রশ্ন। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে কী কী কাগজপত্র বা ডকুমেন্ট এর সাথে জমা করতে হবে। তো আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের মনের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তর পাচ্ছ, কোথাও সঠিক জায়গাটা হয়তো খুঁজে পাচ্ছ না। আমি আমার সাফল্য বাংলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এটুকু আশা রাখছি যে যদি কেউ এই ভিডিওটা পুরোটা দেখে, তার মধ্যে যা যা প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। তা তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা প্রচুর লাইক করতে হবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্ট করে জানাতে হবে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, জলপাইগুড়ি, হুগলি, মানে যার যেখানে বাড়ি, দার্জিলিং, যেখানে যেখানে বাড়ি সেইখান থেকে দেখছো, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও। ওকে, প্রত্যেকে কমেন্ট করো, এটা তোমাদের নৈতিকতার মধ্যে পড়ছে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। ওকে, প্রথমে আমি একটা নির্ভরযোগ্য বিশ্বস্ত যে সংবাদ মাধ্যম তার একটা দেখাচ্ছি, এদের যে কী লেখা হয়েছে আর্টিকেলটা দেখা যাক। প্রথম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের প্রক্রিয়া কতদিন চলবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। প্রথম কথা হচ্ছে, এই জিনিসটা আমরা হয়তো অনেকে শুনেছি, কানাঘোষাতে হোক বা অনেকের মুখ থেকে শুনেছি যে আগামী 90 দিন আমরা কিন্তু এটার ফর্ম ফিল আপ করতে পারবো। তো কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে যে আগে আমাদেরকে বুঝতে হবে, হয়তো কেউ জানে কেউ জানে না, তো সবার উদ্দেশ্যেই আমরা একটা বিস্তারিত বিষয় বলবো। তো প্রথমে বলা হচ্ছে, দেখো, গতকাল কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে বুধবার থেকে, অর্থাৎ গতকাল থেকে কিন্তু রাজ্যে শুরু হবে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া। ওকে, নেক্সট কি বলা হচ্ছে 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। অর্থাৎ এখানে একদম কোট আনকোট বলা হয়েছে যে 1 জুন থেকে 90 দিন প্রক্রিয়াটা চলবে। 1 জুন মানে আর কিন্তু হাতে কয়েকটা দিন। তাহলে এখানে একটা প্রশ্ন আসছে, যারা এই যে 1 জুন থেকে টাকা পাওয়ার কথা, তারা কি পাবে নাকি পাবে না, এটা একটা বড় প্রশ্ন। তা উত্তর হচ্ছে অবশ্যই পাবে। যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেত তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই টাকাটা পাবে। এবার যেটা বলা হচ্ছে সেটা বলি, অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পেত তারা তো পাচ্ছেই, যতদিন না পর্যন্ত এই অন্নপূর্ণা ভাণ্ডার পুরোপুরিভাবে শুরু হচ্ছে ততদিন পর্যন্ত তারা লক্ষ্মী ভাণ্ডার যারা পেত তারা সবাই পাবে। ঠিক আছে, এবার এইখানে বিষয়টা একটু ভালো করে শোনা যাক। কি বলেছি যে আগামী 1 জুন থেকে 90 দিন পর্যন্ত, মানে তারপর থেকে 3 মাস, প্রায় 3 মাস এই প্রক্রিয়াটা চলবে, অর্থাৎ অনলাইন এবং অফলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা চলবে। কীভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে, যেটা আমি একটু আগে বললাম। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া কতদিন চলবে সেই বিষয়ে খোলসা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, এবার কি বলা হচ্ছে দেখো। আচ্ছা, এবার আমি কিছু জিনিস এগুলো একটু অ্যাভয়েড করবো, এগুলো হয়তো সবাই শুনেছো বা এগুলো শুনে আমাদের সেই অর্থে কোনো কাজে লাগবে না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, ফর্ম প্রকাশের আগে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির সংকল্পপত্রে আমরা বলেছিলাম সরকার তৈরি পরে আমরা দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা চালু করব এবং মহিলারা 1,500-এর বদলে 3,000 টাকা করে পাবেন। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এবার প্রথম ক্যাবিনেটে এটার মঞ্জুরি দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা ছিল লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফাইড, অর্থাৎ যারা টাকা পাচ্ছেন এমন না হয় যে তাদের হয়তো এসআরের নাম কাটা গেছে অথচ তিনি টাকা পাচ্ছেন, বা এমন হতে পারেন যে তিনি হয়তো অন্য দেশের বাসিন্দা বা অন্য জায়গার বাসিন্দা। সেটা কিন্তু একদমই এর এগেনস্টে, অর্থাৎ এদের বিরুদ্ধে যাচ্ছে, এদের যে নিয়ম বা এদের যে টার্মস কন্ডিশন তার বিপক্ষে যাচ্ছে। সেটা কিন্তু ভালো করে ভেরিফাই করা হবে, সেটার কথা কিন্তু আগেই বলা হয়েছিল। লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফাইড হবে। কিন্তু আমরা ভুরি অভিযোগ পেয়েছি যে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বা স্থায়ীভাবে নাম বাদ গেছে,
এবং ট্রাইব্যুনালে বা সিএতে আবেদন করেননি এমন অন্ততপক্ষে 30 লক্ষের কাছাকাছি তারাও লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছেন। এই বিষয়টা কিন্তু খুবই জরুরি বা এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যারা সিএর জন্য বা ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করেছেন তারাও কিন্তু টাকা পেতে পারেন, পাবেন। কিন্তু যারা এর মধ্যে একটাও করেননি বা যারা এর মধ্যে পড়ছেন না অথচ টাকা পাচ্ছেন, তাদের জন্যই ভেরিফিকেশন প্রক্রিয়াটা শুরু হবে। মানে সবারটাই হবে, এমনটা না যে আপনার নাম আছে বা আপনার নাম নেই মানে আপনার টাকা হবে না, ওনারটা হবে, এরকমটা কিন্তু নয়, সবারটাই কিন্তু ভেরিফাই হবে। আশা করছি ক্লিয়ার করতে পারছি। এই ভেরিফাই হয়ে যাওয়ার পর বলছি তার সংযোজন আমরা আজ একটি ফর্ম লঞ্চ করছি, তাড়াহুড়ো করার কিছু নেই। একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে, মানে যে কোনো একদিন কেউ একটা মনে করলে ফর্ম ফিল আপ করতে পারবে। এখন 2,20,00,000 মতো পান, মানে যারা পাচ্ছেন এই টাকাটা তারা হচ্ছে 2,20,00,000, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ নাম আছে। আমি যে 5 লক্ষের কথা বলছি তার থেকে 6 গুণ বেশি, অর্থাৎ প্রায় 30 লক্ষ, যারা কিন্তু আপাত দৃষ্টিতে অযোগ্য বলে মনে করছেন। এবার কী বলা হচ্ছে, সংখ্যাটা কম বেশি হতে পারে, তবে তারা পাবেন না, এটা কিন্তু খুব ভালো করে শুনে নেবে যে 30 লক্ষ নাম বাদ গেছে তাদেরকে কিন্তু এর মধ্যে ধরছে না, মানে কমে গেলেও আমাদের ধারণাটা বিরাট সংখ্যক, প্রায় 2 কোটি কাছাকাছি হয়তো চূড়ান্ত উপভোক্তা আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভাণ্ডার যোজনা কর্মসূচি চালু রাখছি যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট শেষ হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যান্য বাড়ি গিয়ে একটা 30 দিনের ড্রাইভ দেবেন। অর্থাৎ আমরা এর আগে যেমন দেখেছিলাম যে এসআইআরে যেরকম বিভিন্ন আধিকারিকরা এসেছিলেন, তারা তাদের ডকুমেন্ট মানে আমাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে তারা সব লেখালেখি করেছিলেন, সমস্ত ফর্ম জমা দিয়েছিলেন, ঠিক তেমনই হয়তো একটা প্রক্রিয়া হতে পারে। এবং এখানে অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন, তারা বাড়ি গিয়েও তাদেরকে বোঝাবেন যে এইভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। অন্নপূর্ণা, আচ্ছা বেশ, এবার যেটা নিয়ম ছিল 25 থেকে 60 বছর, এগুলো সবাই জানি। এখানে এই আর্টিকেলগুলো না অ্যাকচুয়ালি খাপ করে দেওয়া আছে বলে পুরোটা একসাথে আসছে না, আমি পুরোটা একবার ম্যাচ করে বলে দেবো। আবার মেন যে কথাটা সেটা বলি যে কী ফর্মে কী তথ্য চাওয়া হচ্ছে, অর্থাৎ ফর্ম আমি দেখিয়ে দেবো ফর্মটা কী আছে। টোটাল 12 পাতার একটা ফর্ম কিন্তু গতকালই প্রকাশিত হয়েছে। এই ফর্মে কী চাওয়া হচ্ছে, কোন ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করবেন। তো দেখো, বলা হচ্ছে 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা অনলাইন এবং অফলাইনে চলবে, জানিয়ে দিয়েছেন তিনি। এইবার এই যে উভয়ভাবে চলবে, আচ্ছা, উৎসাহ তুঙ্গে, বেশিরভাগ মহিলারাই উৎসাহে তুঙ্গে, তবে অনেকেই কিন্তু ওই ফর্মটা দেখার পর ঘাবড়ে গেছেন। সত্যি কথাই 12 পাতার একটা ফর্ম যেটা ফিল আপ করতে অ্যাটলিস্ট যে কোনো মানুষের একজনের পক্ষে এটা কিন্তু করা একটু মুশকিল হলেও, মানে কষ্টকর হলেও এটা কিন্তু করতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে 12 পাতা এটা কেন করেছেন, সেটা পিছনে কারণটা কি, সেটা আমি আমার কথাটা বলবো। আমি অনেক জায়গা থেকে শুনলাম বিষয়টা, আমি না শুনে বা না জেনে কিন্তু কোনো ভিডিও বানাই না। চাইলে কালকে দিতে পারতাম যে হ্যাঁ ফর্ম বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ করো, কিন্তু আমি চেয়েছি যে পুরো বিষয়টা একবারে বলবো যাতে সবাই বুঝতে পারে। দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার বা এই লক্ষ্মীর ভাণ্ডারের বলতে পারো আপগ্রেডের যে মডেলটা, সেখানে সবার ডকুমেন্ট কেন চাওয়া হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে তোমরা তোমাদের ফর্মটা পেয়ে যাবে, socialsecurity.gov.in /login, এইটা দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। এবার বলি কেন চাওয়া হচ্ছে। উনার একটা বক্তব্য শুনলাম, মুখ্যমন্ত্রী আমাদের যিনি আছেন শুভেন্দু অধিকারী, উনি বললেন যে অন্যান্য যে সমস্ত রাজ্যে যে সমস্ত কি হয় যে অন্য হয়তো কোনো একটা স্কিম চালু আছে, সেইটা তাদেরকে কিন্তু বেনিফিট দেওয়া হবে। অর্থাৎ যেমন আয়ুষ্মান ভারত, যেমন হতে পারে যে অন্য যে প্রকল্পগুলো যেগুলো হয়তো অন্য কোথাও আছে, সেটা হয়তো এখানকার যে যারা যোগ্য তাদেরকে আর বারবার করে হয়তো অ্যাপ্লাই করতে হবে না, বা সেই জিনিসটা তিনি দেখভাল করছেন সেইভাবে, যেটা আমি শুনলাম। আমি কোট অ্যান্ড কোট তো বলতে পারছি না, তবে এইরকম কিছুটা আজ পাওয়া যাচ্ছে বা তিনি তার বক্তব্য দিয়ে বোঝাচ্ছেন। তাহলে সেই দিক থেকে এই যে ডকুমেন্টগুলো নেওয়া হচ্ছে এটা কিন্তু ভয়ের কোনো ব্যাপার নয়। আচ্ছা, আর একটা জিনিস বলি যে এই যে মানে ফর্মটাই কিন্তু প্রচুর ডিটেলস চাই, প্রচুর, মানে প্রত্যেকটা মানে পার্ট বাই পার্ট আপনার সম্পর্কে সমস্ত কিছু জেনে নেবেন। আপনি যদি ভুল ইনফরমেশন দেন, আপনার অ্যাপ্লিকেশন তো বাতিল হবেই, ঘুরিয়ে যদি কোনো রকম পরবর্তীকালে কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু আপনিই দায়ী থাকবেন। কারণ আপনি দেখে থাকবেন হয়তো ওবিসি কেস, অনেকেই ওবিসি সার্টিফিকেট ফেক বানিয়ে কিন্তু বর্তমানে চাকরি করছেন বা হয়তো অন্য কাজে ব্যবহার করছেন।
আপনি হয়তো খেয়াল করবেন দুদিন আগে একটা নোটিফিকেশান দিয়ে বলে দিয়েছে, এদের নাম উল্লেখ করে বলে দিয়েছে, সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে বলে দিয়েছে যে এদের কিন্তু সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। তো আমি এটাই বলবো যে কোনো রকম কোনো ভুল ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল আপ করবেন না, ঠিক আছে? এটা কিন্তু প্রথম একটা বিষয় বলি, কারণ আপনি হয়তো জানেন না বা আপনি হয়তো বুঝবেন না, ফর্ম ফিল আপ করে দিলেন, হয়তো আপনি এর মধ্যে পড়ছেন, তারপরেও আপনি হয়তো মানে পড়ছেন না, তার মধ্যেও আপনি হয়তো ফর্ম ফিল আপ করে দিলেন, পরবর্তীকালে কিন্তু আপনাকে ভুগতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন কী চাওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে পরিবারে কতজন সদস্য আছে এরকম বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হয়েছে। এখানে কিন্তু এই বিষয়টা একটু বুঝতে হবে, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কেন চাইছে, তাই না? আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু ওদের অ্যাকাউন্টে কেন চাওয়া হচ্ছে, এর উত্তর আমি আপাতত পাইনি। তবে এটা কিন্তু জেনে রাখুন যে শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলে কিন্তু হবে না, বাকি যে যাদের আপনি অ্যাড করবেন ফ্যামিলি মেম্বার হিসেবে তাদেরও কিন্তু ডেটা লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটা কী কী আছে এবং সেটা ফিল আপ করার প্রাথমিক স্টেপটা আপনি বলে দেবো। বাকি এরপর যদি আরও আপনাদের বা তোমাদের আরও অনেক কোয়ারি থাকে বা মনে হয় যে না এটা নিয়ে আরও চাই, দরকার কিছু আছে, তাহলে কমেন্ট করে জানান নেক্সট পার্ট, ঠিক আছে? আমি নেক্সট পার্ট অবশ্যই দেবো, কারণ এটা একটা লম্বা ফর্ম। একদিনে বা যদি বলতে পারো যে 10 মিনিটে বোঝাও, তাহলে বলবো সম্ভব নয়। একদম বাস্তব কথা বলি, 12টা পেজ যদি এক একটা পেজ আমি 1 মিনিট করে বোঝাই তাহলে 12 মিনিট লাগে, এক্সট্রা 12 মিনিট, সেটা কিন্তু মুখের কথা নয়। অলমোস্ট আধ ঘন্টা তো লাগবেই কম করে একটা ফর্ম পুরোটা ফিল আপ করতে, তো সেটার জন্য একটু সময় লাগবে। আচ্ছা, এবার কী বলা হচ্ছে, এপিক সংক্রান্ত ডিটেলস চাওয়া হয়েছে, ভোটার তালিকার অংশ অর্থাৎ পার্ট নাম্বার, যেটা যেটা এর আগে এসআইয়ের ক্ষেত্রে লেগেছিল ঠিক তেমনই কিন্তু এখানেও অংশ নম্বর। এছাড়াও রেশন কার্ড সংক্রান্ত তথ্য, যেমন ডিজিটাল রেশন কার্ড আছে কি না, পরিবার রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, এরকম বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু সম্পদ কী রয়েছে তার সম্পর্কে জানা হয়েছে। তার মধ্যে রয়েছে বাড়ির ধরন, মানে আপনার বাড়িটা কী ধরনের, পারিবারিক জমির মালিকানার মতো বিষয়, মানে পুরো বিষয়টা আপনার কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে, পুরোটা কিন্তু স্ক্রিনিং হবে, যাচাইকরণ করা হবে। মানে আপনি অ্যাপ্লাই করে দিলেন আর আপনি পেয়ে গেলেন এমনটা কিন্তু নয়, এটা কিন্তু আপনাকে আগেই বলে দিই, এর আগেও বলেছিলাম যে এর আগে যা হয়েছে হয়েছে, এটা কিন্তু এবার আপগ্রেডেড মডেল এবং এখানে কিন্তু আপনি মানে পার পাবেন না। আপনি হয়তো ভাবছেন যে আমি ঠিক পেয়ে যাব, অসুবিধা হবে না, আমার হাতে অমুক আছে তমুক আছে, হবে না, অত সহজ নয়, ঠিক আছে? যেরকমটা বুঝছি, যেটুকু পড়ে বুঝতে পারছি বা যেটুকু দেখে বুঝছি, তাতে মনে তো হয় না যে এইভাবে সম্ভব, মানে আপনি ওভাবে যদি মনে করেন ডুপ্লিকেটই করে কিছু করবেন, পারবেন না। এবার আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি। হ্যাঁ, এবার একটা জিনিস বলে দিই, এটা ছিল এবিপি আনন্দ তাদের বক্তব্য। তো এবার আমি আরেকটা দেখলাম নিউজ পোর্টাল, সেটা হচ্ছে নিউজ 18 বাংলা। এটাও একটা স্বনামধন্য একটা নিউজ পোর্টাল এবং সেখানে বলা হচ্ছে যারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতেন তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে এবং এটাই কিন্তু বাস্তব। আপনি হয়তো ভাবছেন যে এখন আমাদের করতে হবে না, আমি তো এমনি টাকা পাচ্ছি, কিন্তু আপনি ভুল ভাবছেন। এইটা 30 দিন অর্থাৎ 90 দিন পর্যন্ত আপনি পাবেন, তার মধ্যে এদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তারপর যেই আপনি ফর্ম ফিল আপ করবেন না বা আপনি হয়তো ভাবছেন থাক আমি এমনি পাবেন না, আপনাকে ওখানে বন্ধ করে দেওয়া হবে, কারণ আপনার নামটা ট্রান্সফার করে ওইভাবে কিন্তু হবে না, ফর্ম ফিল আপের মাধ্যমেই হবে। সেই হিসাবে কিন্তু ওখানে যেটা বলা হলো, আমি এটা আপনাদেরকে একদম সরাসরি বললাম, কারণ এটা আমারও একটা দ্বন্দ্বের জায়গা ছিল যে সত্যি কি আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, কারণ এর আগে একটা বক্তব্যে তারা বলেছিলেন যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না, কিন্তু গতকাল নোটিফিকেশন আসার পরে কিন্তু যেরকম দেখছি যে আবার অ্যাপ্লাই করতে হবে বা নতুন করে সমস্ত ফর্ম ফিল আপগুলো করতে হবে, না হলে আপনি এই যে 3 মাস, এই 3 মাসের পর আপনি কিন্তু আর এই যে 3 মাস তারপর কিন্তু আর টাকা পাবেন না, ঠিক আছে? এবার আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটা কী করে ফিল আপ করবেন বা ফর্মটা মানে কীরকম দেখতে, একটু দেখে নিন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই হচ্ছে সেই ফর্ম, দেখুন এইটা 3টে ল্যাঙ্গুয়েজ, আপাতত আমি দুটো আমার কাছে আছে, একটা ইংলিশ একটা বাংলা। এবার এই ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, আপনি ফর্ম ফিল আপ আপনি বাংলাতেও করতে পারেন, আপনি ইংলিশেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার একটা প্রশ্ন আছে, আমাকে এটা অনেকেই এই প্রশ্নটা করেছেন যে যারা হয়তো পড়াশোনা করেননি সেই অর্থে স্বাক্ষর বা সেই অর্থে ফর্ম ফিল আপ করতে পারে না, উচ্চশিক্ষিত নয়, তারা কী করে ফিল আপ করবে, এর উত্তর কিন্তু আমি জানি না। আমি যতটুকু পারবো হেল্প করব এবং এর জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হয়তো আপনি একাই পারবেন না, সেহেতু আমি যতটুকু পারবো, যেটুকু আমি সঠিক ইনফরমেশন পাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, যেটা করতে হবে সেটা করতে হবে, আপনি এখান থেকে মুখ ফেরাতে পারেন না, তাহলে করার আপনাকে বিকল্প বাঁচতে হবে যে এখান থেকে আপনি কী করে বাঁচবেন, মানে আপনাকে এটা কী করে উত্তরটা, মানে আপনি কী করে এই ফর্মটা ফিল আপ করবেন সেটা উত্তর খুঁজুন। কেন করব এটা আর বলে লাভ নেই, এটা যেহেতু নিয়ম সেটা আপনাকে মানতে হবে, এটা হচ্ছে মেন বিষয়।
দেখুন প্রতিটি বিভাগ স্পষ্ট ক্ষেত্র টিক চিহ্ন বা চেক বক্সের বিকল্প নির্দেশিকা রয়েছে। প্রথমেই বলি দেখুন পারিবারিক পরিচয়, এটা কিন্তু যে ফর্মটা সেটা কিন্তু দেখুন লেখাই আছে উপরে, অন্নপূর্ণা যোজনা ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম বেঙ্গলি, এটা কিন্তু অফিসিয়াল একটা ডেটা। আপনাকে দেখিয়ে দেবো, এই দেখুন নিচের দিকে যখন স্ক্রল করবেন দেখবেন এরকম কিন্তু পুরো 12টা পেজ এর মধ্যে রয়েছে। এই যে দেখিয়ে দিচ্ছি টোটাল 12টা পেজ, ওকে 12টা পেজ কিন্তু রয়েছে এই ফর্মের মধ্যে। এই 12টা পেজ আপনাকে একটা একটা করে ফিল আপ করতে হবে। এবার দেখা যাক কী কী চাওয়া হয়েছে। প্রথমে দেখুন যে পারিবারিক পরিচয়, পরিবারের প্রথম বা HOF হেড অফ দ্য ফ্যামিলি কে, তার নামটা এখানে লিখতে হবে, পুরো নামটা লিখতে হবে, ঠিক আছে। আধার কার্ড অনুযায়ী দেখুন লেখা আছে আধার কার্ড অনুযায়ী, ঠিক। তারপরে দেখুন লিখেছে জন্ম তারিখ, এখানে প্রথমে আপনাকে দিন মাস বছর যেরকম আমরা লিখি, ধরুন কারোর জন্ম তারিখ হচ্ছে গিয়ে বা জন্মসাল বা এটা হচ্ছে জন্মদিনটা হচ্ছে যে হয়তো হতে পারে 14/11/1995, সেটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। কার জন্ম তারিখ না, যার নাম আপনি লিখছেন প্রধান, যা ফ্যামিলির প্রধান তার নামটা এখানে লিখতে হবে। সেক্ষেত্রে ধরুন আপনি যেহেতু মহিলা, আপনি যদি মনে করেন আপনার স্বামীর নাম দিয়ে করবেন করতে পারেন, অসুবিধা কিছু নেই। ফ্যামিলি প্রধান, দেখুন ফ্যামিলি প্রধান মানে কিন্তু আপনিই হবেন তা কিন্তু নয়, অ্যাপ্লিকেন্ট আলাদা আর ফ্যামিলির প্রধান যিনি তিনি কিন্তু আলাদা। তো এমন যদি হয় যে আপনার স্বামী নেই বা আপনি যার জন্য অ্যাপ্লাই করছেন, বা হতে পারে আপনি বাবার নাম নেই, সে হয়তো নেই, আপনি হয়তো প্রধান, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নাম লিখতে পারেন। কিন্তু যদি আপনার ফ্যামিলিতে আপনার বাবা হোক বা আপনার স্বামী হোক বেঁচে আছেন এবং তিনি বর্তমানে প্রধান, সেক্ষেত্রে তার নাম লিখতে হবে, এটা কিন্তু অবশ্যই ভুল করবেন না। তারপরে দেখুন জন্ম তারিখ লেখার পর প্রধান লিঙ্গ, তিনি মেল না ফিমেল সেটা লিখতে হবে, টিক মার্ক দিতে হবে, এটা টিক মার্ক দেওয়ার জন্য, লেখার কিছু নেই, টিক মার্ক দিতে হবে, ঠিক আছে। নেক্সট দেখুন কি বলেছে, প্রধানের আধার নম্বর, এখানে আধার নম্বরটা আপনি লিখতে হবে, এই যে মাঝখানে যে সংখ্যাটা আছে এই ঘরটা এখানে লিখতে হবে। নেক্সট দেখুন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এখানে আপনাকে রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা যদি থাকে তার মানে কি এটা না দিলেও কোনো অসুবিধে নেই, এটা ইফ এনি মানে যদি থাকে তাহলে দেবেন, না থাকলে অসুবিধে নেই, ম্যান্ডেটরি নয়। পরিবারের সদস্য সংখ্যা, টোটাল কতজন আছেন আপনাদের পরিবারে, যদি 7জন হয় 7জন লিখবেন, 4জন হলে 4জন লিখবেন, 2জন হলে 2জন, 1জন হলে 1জন, যেটা আছে সেটা লিখবেন। এবং ঠিকানা দেখুন এখানে স্থায়ী ঠিকানা যেটা সেটা লিখবেন, ঠিক আছে। এই যে জায়গাটা ফাঁকা জায়গা, এই জায়গাগুলোতে এখানে ভুল করে লিখবেন না, এখানে কিন্তু নয়, জায়গাটা মানে ঠিকানা লেখার জায়গাটা এটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখুন যোগাযোগের নাম্বার, এখানে আপনার আধার নম্বর সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা এটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। ওকে দেখুন লিখেছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত, মানে এখানে কিন্তু পরিবারের প্রধানের কথা বলা হয়েছে, আপনার কিন্তু নয়। এই জিনিসটা কিন্তু আমার প্রথমে খটকা লাগছিল যে কি করে হয় প্রধানের, উনি তো অ্যাপ্লাই করছেন না, বিষয়টা হচ্ছে যদি ধরুন আপনার বাবা প্রধান হয়ে থাকে তাহলে তিনি তো অ্যাপ্লাই করছেন না, কিন্তু তারই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে বলে দিয়েছে, ওকে। নেক্সট হচ্ছে দেখুন যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এইবার আপনাকে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে হ্যাঁ কি না। প্রথম কথা হচ্ছে এই জায়গাটা থেকে আপনাদের শুরু হলো আসল খেলা, ঠিক আছে। তা প্রথমে আপনাকে এইখানে হ্যাঁতে ক্লিক করতে হবে, আপনি এই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে চলেছেন। এবং নেক্সট দেখুন পরিবারের প্রধান প্রথম সদস্য, ঠিক আছে, প্রথম সদস্য তার নাম লিখবেন, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী রয়েছে এবং আধার কার্ডের নাম্বার। এটা গেল ধরুন আপনার পরিবারে 3জন সদস্য আছে, কথার কথা বলছি, তাহলে এটা প্রথম সদস্যর নাম লিখে দিলেন, দ্বিতীয় সদস্য যিনি থাকবেন তার নাম লিখবেন এবং তৃতীয় সদস্য। এবার যতজন, এবার ধরুন হ্যাঁ এখানে একটা জিনিস ভালো করে শুনে নিন, ধরুন আপনার ফ্যামিলিতে আপনি 3জন আছেন, আপনি, আপনার বাবা আর আপনার মা, ঠিক। এবার ধরুন আপনি টাকাটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন, ঠিক। এবার আপনার বাবা তো অ্যাপ্লাই করলে পাবেন না, তাহলে এখানে আপনার দেখুন পরিবারের প্রধানের মধ্যে কিন্তু সদস্য 1 এখানে কিন্তু আপনার নাম লিখতে, আপনার মায়ের নাম লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন। এবার ধরুন আপনি শুধুমাত্র অ্যাপ্লাই করবেন, তো সেখানে শুধুমাত্র আপনি, এটা ধরুন আপনার, ঠিক আছে, এটা ধরুন আপনার নাম, তাহলে এইখানে আপনি হ্যাঁ ক্লিক করবেন। ধরুন সদস্য 1 আপনার মা আছে, আপনার মা ধরুন পাওয়ার কথা নয়, বা আপনার মা ধরুন 60 বছরের বেশি বয়স্ক, উনি কিন্তু পাবেন না, সেই হিসাবে বলছি। তাহলে আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু এখানে আর হ্যাঁ ক্লিক করবেন না, এখানে কিন্তু নাই ক্লিক করবেন, বা না থাকলে দেবেন না, ঠিক। মানে ব্যাপারটা হচ্ছে যে সদস্যরা কারা কারা হচ্ছে গিয়ে এই যে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে। তো যদি আপনি শুধুমাত্র করতে চান তাহলে শুধুমাত্র আপনার ক্ষেত্রে হ্যাঁ করবেন। বাবার ক্ষেত্রে ধরুন বাবার নাম লিখলেন, বাবার নাম লেখার পর এখানে হ্যাঁ করবেন না, খবরদার নয়, এটা কিন্তু তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। আচ্ছা
আর এখানে দেখুন একটা বলছে বয়স 5 বছর কম হলে আধার এনে চিহ্নিত করুন, মানে যদি তার আধার কার্ডের নাম্বার যেখানে চাওয়া হয়েছে সেখানে কিন্তু আপনি এই যে আধার নম্বরের জায়গায় যদি ধরুন আপনার এখন ছেলে আছে, ছেলের নাম অ্যাড করবেন, তার বয়স এখন 3 বছর বা 4 বছর, তাহলে তো আধার কার্ড নেই, তার জন্য এখানে আপনাকে NA লিখে দিতে হবে, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার আশা করছি। এইভাবে চলবেন। চলে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু টোটাল 5 জন সদস্যের কথা বলা হয়েছে, যদি তার থেকে বেশি থাকে তো এখানে আর অ্যাড করার কোনো অপশন নেই, মিনিমাম মানে ম্যাক্সিমাম 5 জনে অ্যাড করতে পারবেন। এবার চলে আসুন পরবর্তী যেটা, সেটা হচ্ছে পরিবারের প্রধান এবং পারিবারিক সদস্য, পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এইটাই হচ্ছে সব থেকে আমাদের মানে সব থেকে ভয়ের জায়গা, বা সব থেকে এখানে একটা বিরাট বড় সমস্যা মনে হচ্ছে যে স্যার এখানে দিতে হবে কেন। দেখুন হচ্ছে ডেবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার প্রদান করুন, অর্থাৎ আপনি যার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন বা যার নাম্বারটা দিচ্ছেন সেটা যেন ডিবিটি লিঙ্ক করা থাকে, শুধুমাত্র আপনারটা থাকলে হবে না, তারও কিন্তু ডিবিটি লিঙ্ক করা চাই, অর্থাৎ যে সদস্যদের নাম আপনি এখানে তুলবেন তাদেরও কিন্তু ডিবিটি লিঙ্ক হওয়া বাধ্যতামূলক বা হতে হবে, সেটা কিন্তু লিখে দিয়েছে। তো HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি কী বলছে, ব্যাংক, এখানে HOF যেগুলো লেখা আছে না, যেমন দেখুন প্রথমে যেটা লেখা ছিল এই যে পরিবারের প্রধান সদস্য, তা এখানে প্রথমে সদস্য মানে লিখে দেবেন তার বিষয়টা। তারপরে দেখুন এই যে এখানে যেমন HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তার অ্যাকাউন্ট নাম্বার প্রথমে কিন্তু তার অ্যাকাউন্ট দিয়ে স্টার্ট হচ্ছে, দেখুন প্রথমে ব্যাংক, কোন ব্যাংকে আছে, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, এটা কিন্তু দিতে হবে। এবং মাথায় রাখবেন সেটা যেন ডিবিটি লিঙ্ক করা থাকে, অর্থাৎ আধার কার্ডের সাথে যেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লিঙ্ক করা থাকে। এটা খুব সহজে করা যাচ্ছে, কোনো হেডেকের কিছু নেই। কদিন আগে একটু সার্ভার প্রবলেম ছিল, বাট একটু রাতের দিকে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। জানি কঠিন, কিন্তু করার ছাড়া তো আর কোনো উপায় নেই। আমি বুঝতে পারছি হয়তো আপনাদের কাছে মনে হবে খুব কঠিন বিষয়টা, ছেড়ে দিয়ে এখন পরে হবে। আপনি সময় নিন কিন্তু করুন, অনেকটা সময় লাগবে কিন্তু আস্তে 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 করুন, দেখুন খুব সহজে হয়ে যাবে। খুব একটা কঠিন নয় যতটা কঠিন ভাবছেন। এবার আপনাকে সদস্য 1 অর্থাৎ আপনার মায়ের ডিটেলস দিলে ডিটেলস দেবেন, অবশ্যই দিতে হবে। যার যার অ্যাকাউন্ট মানে যার যার আপনি নাম লিখেছেন তাদের সবার কিন্তু সদস্য নাম লিখতে হবে। এবার সদস্য 2তে আপনি আপনারটা লিখতে পারেন, যেমনটা আপনি একটা উদাহরণ দিলাম সেভাবে লিখবেন। এইভাবে দেখুন প্রত্যেকটা চলে যাওয়ার পর এখানে দেখুন এপিক নম্বর, অর্থাৎ প্রত্যেকে কিন্তু ভোটার কার্ডের নাম্বার সেটাও কিন্তু দিতে হবে। দেখুন সব লিখে দিচ্ছে, এপিক নম্বর কত, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, মানে এখানে আপনাকে বিধানসভা ক্ষেত্র অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেখানে আছে আপনাদের, ঠিক আছে, সেটাই পার্লামেন্টারি অ্যাসেসমেন্ট যেটা আছে আপনাদের সেটা লিখতে হবে, এবং তার যে অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বর সেটা আপনাকে লিখতে হবে। এভাবে প্রত্যেকটা ফিল আপ করতে হবে। দেখুন বিভাগ, আপনি কোন কাস্টের মধ্যে পড়ছেন, SC ST OBC যদি থাকে তো দেবেন, না থাকলে জেনারেল হিসেবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, যেটা আছে সেটা করবেন, ঠিক আছে। এবং দেখুন প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকগতভাবে দুর্বল EWS, এগুলো কিন্তু শংসাপত্রগুলো দিতে হবে। আচ্ছা, রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি যদি কিছু পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না পেয়ে থাকেন দেখুন লিখছি, আপনার কি কোনো ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না, ঠিক আছে, না থাকলে না দিতে পারেন, আর থাকলে হ্যাঁ দেবেন, এটা কিন্তু দিতে হবে। আচ্ছা নেক্সট দেখুন যদি হ্যাঁ হয় কার্ডের ধরন, এটা আপনি কোন ধরনের কার্ড পেয়েছেন, অর্থাৎ AY PHH SPHH নাকি RKSY1 RKSY2, এই বিষয়গুলো আপনাকে এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে দেখুন সম্পদ, এই জায়গাটা দেখুন আপনার বাড়ির যে কতটা কি জায়গা জমি আছে সব কিন্তু এখানে দিতে হবে। বাড়ির ধরুন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না হয়ে থাকে তাহলে না, ঠিক। এবার দেখুন তারপরে পারিবারিক জমির মালিকানা, আপনি কি যে জায়গায় থাকেন সেটা কি আপনি নিজের মালিক, মালিকানা কি আপনাদের মধ্যে রয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ। দেখুন রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আর হাল লাগাদের তারিখ, সর্বশেষ জমি রেকর্ডের কপি, এসব কিন্তু আপনাকে জমা দিতে হবে। এই জায়গাগুলো কিন্তু খুব কঠিন এবং খুব বুঝে শুনে কিন্তু এটা ফিল আপ করবেন, ঠিক আছে। আর দেখুন কঠিন আমি বলছি আপনাকে ভয় পাওয়ানোর জন্য নয়, বিষয়টা এইটা একটা সাধারণ মানুষের দিক থেকে দেখতে গেলে সত্যি একটু কঠিন কাজ, কারণ এত কিছু একজন যে বোঝে না বা যে ধরুন জানে না কিছুই, মোবাইলের সম্পর্কে কিছুই জানে না, সে করবে কী করে। এবার এক্ষেত্রে আপনারা সব থেকে ভালো হয় যদি বাড়ির আশেপাশে কোনো সাইবার ক্যাফে থাকে সেখান থেকে করে নেবেন। আর যদি মনে করেন যে আপনি আমার কাছ থেকে হেল্প নিতে চান, আমি বিনামূল্যে আপনাদেরকে হেল্প করব, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি ধীরে 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 সব দেখাবো। আমি জাস্ট এটা ফর্মটা দেখাচ্ছি, এটা ফিল আপ করেও দেখাবো আপনাদেরকে, কোনো ভয়ের কিছু নেই। কিন্তু এই যে বললাম যে প্রথমে অনেকে ঘাবড়ে গিয়েছে যে এত বড় একটা ফর্ম, সত্যি বলতে আমারও একটু প্রথমেই ভয় লেগেছিলো, এত বড় একটা ফর্ম, এর আগেবার তো 2টো পেজে ছিল, তো এটা এখন করেছে মেনে নিতে হবে, সেইভাবে আমাদেরকে এগোতে হবে। এবার দেখুন তারপর পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, এবার কিন্তু শতকে সেটা আপনাকে লিখতে হবে যে কত শতক জমির উপর আপনি বাস করছেন, ঠিক। নেক্সট দেখুন যানবাহন, আপনি বা আপনার পরিবারের কি কোনো সদস্য অবাণিজ্যিক অর্থাৎ মোটর সাইকেল, দেখুন মোটর চালিত 4 চাকা গাড়ি আছে,
চার চাকা গাড়ি মানে কি, যে আমরা গাড়ি বলতে যেটা বুঝি, অর্থাৎ ওই যে বাইকটা এক না, চার চাকা যে কোনো গাড়ি যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না থাকে না থাকবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এটা আশা করছি সবার থাকবে না, বা যাদের আছে তারা এখানে হ্যাঁ করে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা এদের কি আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না, ঠিক। এগুলো সব করতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন চলে আসুন এইদিকে, এই পেজে কি বলা হচ্ছে দেখুন, আয় বা পেশা, যদি কোনো সদস্য আয়কর বা পেশাগত কর কি প্রদান করেন, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেয়, এটা যারা ইয়েস করবে তারা কিন্তু পাবেন না টাকা, ঠিক আছে। এটা কিন্তু আগেই বলে দিয়েছেন, যারা ইনকাম ট্যাক্স দেন তারা কিন্তু পাবেন না। এবার আমাকে আর একজন আমি দেখছিলাম ফেসবুকে অন্য একটা পোস্টে কমেন্ট করেছে যে যদি পরিবারের অন্য একজন ধরুন কেউ পায়, ওই পরিবারের যিনি প্রধান সদস্য তিনি পান, কিন্তু বাকিরা কেউ মানে কর দেন না, কর দেন না কেউ, শুধুমাত্র উনি দেন, তাহলে কি হবে? তো এর কিন্তু সরাসরি কিন্তু কোনো উল্লেখ আমি কোথাও পেলাম না। যেহেতু আপনি দেন না, সেহেতু আশা করছি আপনার অসুবিধা হবে না, কিন্তু পরিবারে যদি কেউ দেয় সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে, সেই বিষয়টা কিন্তু আমার আপাতত জানা নেই। একদম বাস্তব কথা বলছি, তবে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক ছিল। আমারও মনে হয়েছে যে প্রশ্নগুলো কিন্তু সত্যিই অনেকের মনে থাকতেই পারে। ধরুন আপনার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয়, সেক্ষেত্রে আপনি কি তাহলে এলিজিবল হবেন না, সেই বিষয়ে কিন্তু সরাসরি লেখা নেই। লেখা লেখা আছে এটা, যে মহিলারা ইনকাম ট্যাক্স দেন তিনি পারবেন না। তো সেহেতু আমার মনে হয় আপাত দৃষ্টিতে পারবেন, তবুও একবার কনফার্ম হওয়ার জন্য কিছুদিন ওয়েট করে যান। আমরা এই বিষয়গুলো খোঁজ খবর লাগাচ্ছি, আমরাও তো আপনাদের মধ্যে সাধারণ মানুষ, এবার সেখান থেকে যতটুকু খবর পাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো একটা প্রশ্ন করেছেন, তবে উনি আমার পোস্টে নয় অন্য একটা পোস্টে করেছিলেন, আমি দেখলাম খুব ভালো একটা প্রশ্ন ছিল। নেক্সট দেখুন, এখানে কিন্তু আরও অনেক ডিটেলস চেয়েছে। তো সংস্থানের ধরন, এবার আপনি দেখুন আপনি কোন জায়গায় কাজ করেন, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, সংগঠিত ক্ষেত্রে, স্বনির্যুক্ত অর্থাৎ বিভিন্ন ব্যবসায়ী, মালিক ইত্যাদি কাজের সাথে যুক্ত কিনা, পরিযায়ী শ্রমিক কিনা, বেকার নাকি অন্যান্য, যদি বেকার হয়ে থাকেন বেকার লিখবেন, ঠিক আছে। এইগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, সদস্যগুলো প্রত্যেকটা সদস্য, যে 5জন সদস্যের নাম লেখা আছে 5জন সদস্যই লিখতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, এইবার এগুলো আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। কতজন শিক্ষিত আছে, ধরুন 4জন শিক্ষিত, তাহলে 4জন লিখবেন। যদি একজন অশিক্ষিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা লিখবেন। এবার জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ফিল আপ করতে হবে খুব যত্ন সহকারে এবং বুঝে বুঝে, তাড়াহুড়ো করার কিছু নেই। যদি আপনি মনে করেন এই যে পুরো ফর্ম, যে যতগুলো আমি এতক্ষণ ধরে বকলাম, টোটাল 7টা পেজ হয়েছে, কাছাকাছি চলে এসেছি, আরও কিন্তু 4টে পেজ ছিল। তো যাই হোক, যদি পুরো পেজটা ফিল আপ করা চান ভিডিও, তাহলে কিন্তু কমেন্ট করুন। যখনই এই ভিডিওতে 500টা কমেন্ট আসবে আমি কিন্তু এর নেক্সট পার্ট দেবো, সেটাও খুব শীঘ্রই, হয়তো পরশু দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন আর কমেন্ট করুন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, সবাইকে নমস্কার।